প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে। সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত তিনটি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরাই প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ তিনটি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানতো। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালে আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না। কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী,
সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম স্ট্যাটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে, ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না, তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে, তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনে ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেনি, করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনই তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ডসহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতে রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম, সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সে তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল এবং বর্তমান যে সরকার গঠন, তারেক রহমান সাহেবের ক্ষমতায় আরোহণ এবং জামাতের যে 11 দলীয় জোটে বিরোধী দলের আসনে বসা, এই পুরো যে প্রক্রিয়াটি আমরা দেখছি, এর পেছনে নির্বাচনের পূর্ব মুহূর্তে চরমোনাই পীর সাহেবদের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন, তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এবং বিশেষ করে এই দলের নেতৃত্বে যে দুজন ভাই আছেন, বড় ভাই মৌলানা ফজলুল, একজন হলো ফজলুল করিম আর ছোট ভাই ফজলুল করিম। আমরা সাধারণত পীরের চরমোনাই বলতে দুজনকে বুঝি, ছোট পীর আর বড় পীর। ছোট পীর যিনি আছেন তিনি পলিটিক্যালি ওভার স্মার্ট এবং পলিটিক্যালি অগ্রগামী, এবং আমরা তাকেই চিনি। আর বড় পীর যিনি রয়েছেন তিনি তুলনামূলকভাবে মাইল্ড, অনেকটা নরম প্রকৃতির মানুষ। তিনি ধর্মকর্ম নিয়েই বেশি ব্যস্ত রাজনীতির তুলনায়। তো এই সময়টিতে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের কারণে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতি আগামী 20 বছর যেভাবে চলবে, এই 20 বছর রাজনীতি চলার যে ট্রেন্ডটি, এই ট্রেন্ডটি মূলত চরমোনাই পীর সাহেব এবং তাদের ইসলামী আন্দোলন, এই সংগঠনের অবদান। এখন এই যে তারা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত তো তাদের নেয়ার কথা নয়। যেভাবে এগোচ্ছিল তাতে করে জামাতের সঙ্গে তাদের জোট হয়ে যাওয়ার কথা। তারা অন্তত
15 থেকে 20টি আসন বা 30টি আসনে নির্বাচন করবেন, এবং বরিশাল অঞ্চলে 7-8টি আসন বা 10টি আসন তারা অনায়াসে চোখ বুজে সেখান থেকে তারা পেয়ে যেতেন যদি জামাতের ভোট এবং ইসলামী আন্দোলনের ভোট একত্র হতে। এমনকি ঢাকা শহর, উত্তরবঙ্গ, এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে চরমোনাই পীর সাহেবের প্রচুর ভোট আছে। তো সেটা হলো না। কেন হলো না? কেন সে সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কি চরমোনাই পীর সাহেবের কোনো কারামতি আছে, কোনো অলৌকিক ক্ষমতা আছে? তারা কি এলহামের মাধ্যমে একটি ধ্বংসাত্মক যে বাংলাদেশ, একটি যাকে বলা হয় তালিবানি বাংলাদেশ, একটি উগ্রবাদী বাংলাদেশের খপ্পর থেকে জাতিকে বিমুক্ত করার, বিযুক্ত করার যে তামান্না, যে দায়িত্ব, যে কর্তব্য, এটিকে আসমানের পক্ষ থেকে তাদের হৃদয়ে মানে যাকে বলা হয় উৎসরিত হয়েছে এলহামের মাধ্যমে? এই কারণে তারা এই এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে তারা সেই জামাতের জোট থেকে চলে গেল, নাকি নেহায়েত রাজনৈতিক স্বার্থ, হিসাবের অমিল হওয়া, মতানৈক্য তৈরি হওয়া, অবিশ্বাস, অনাস্থা এবং তাদের মধ্যে যে ধর্মীয় আকিদা, এই আকিদাগত যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের কারণে সেই জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে চরমোনাই পীর সাহেবরা বংশ পরম্পরা জামাতের বিরোধিতা করছে, সেই বিরোধিতার চূড়ান্ত রূপ এই নির্বাচন আগে প্রতিষ্ঠিত হলো কিনা এটা বিবেচনায় আনতে হবে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে চরমোনাই পীর সাহেব যদি আসতেন তাহলে মামুনুল হক সাহেবও তাদের সঙ্গে থাকতেন, এবং এতে করে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো 99%। আর তাই যদি হতো, বাংলাদেশে একটা ইসলামী এমিরেটস হতো, তালেবান হতো, পাকিস্তান হতো, তুরস্ক হতো, ডাজ নট ম্যাটার। কিন্তু গত 17 মাসে আমরা যে জিনিসগুলো দেখেছি ঠিক সেম জিনিসগুলো হতো। এবং বিএনপি যে সমস্ত লোকদেরকে গালাগালি করা হতো বা গালাগালি করা হয়েছে বিভিন্ন অপ্রাপ্ত বয়স্ক লোকজনকে দিয়ে, সেই মানে পরিবেশ পরিস্থিতি এখানে এমন হতো যে বিএনপির লোকদেরকে কাপড় খুলে উলঙ্গ করে তাদের সারা শরীরে পচা ডিম মারা হতো, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যেত। এখন এই ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসতো আপনারা কল্পনাই করতে পারেন না কি হয়ে যেত। হয়তো বেহেশত হয়ে যেত, হয়তো হযরত উমরের রাজত্ব হয়ে যেত, হয়তো বা তালেবান হয়ে যেত। যাই হতো না কেন, একটা এক্সট্রিম, আমি পক্ষেও বলছি না বিপক্ষেও বলছি না, রোজার মাসে আমি দুটোই বলছি। যদি ভালো হতো তাহলে আগামী 20 বছর 30 বছর শুধু জামাতই ক্ষমতায় আসতো, বিএনপি আওয়ামী লীগের কোনো নাম গন্ধ থাকতো না। আর যদি মন্দ হতো তাহলে এই যে ধর্মের নামে বিভিন্ন মানুষজনদেরকে অপমান করা, বড় বড় মানুষকেই তুমি দাঁড়ু রেখো নাই কেন, 32টা দাঁত খুলে ফেলা হতো, বোরকা পরো নাই কেন, এই টেলিভিশনগুলোতে মেয়েরা যারা আছে তোমরা কেন এখানে চাকরি করতে হবে, মানে এই উদ্ভট যে ঘটনাগুলো সেগুলো যে ঘটতো না আপনি বলতে পারেন না। অর্থাৎ যা আফগানিস্তানে ঘটছে, যা পাকিস্তানে ঘটছে, হুবহু সেই মন্দ জিনিসগুলো বাংলাদেশে আরো বেশি ঘটতো। আর এই ঘটনার পেছনে নিয়ামক হিসাবে চরমোনাই পীর সাহেবের দল এবং পীর সাহেবের দুই ভাইদের যে প্রজ্ঞা, মেধা, এটা সহায়ক ভূমিকা পালন করছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। নির্বাচনের আগে তাদের হঠাৎ করে এইভাবে দল ত্যাগ করে আমাকে অনেকটা আশ্চর্য করেছিল। আমি যেহেতু বরিশাল বিভাগের মানুষ, বরিশাল বিভাগে আমি তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানি। ইভেন আমাদের গলাচিপাতে তারা যে ভোট পেয়েছে সেই ভোটের সঙ্গে যদি জামাতের ভোট যোগ হতো, অনায়াসে সেখানে চরমোনাই পীর সাহেবের প্রার্থী কিন্তু জিতে যেত। একই অবস্থা বাউফলে, একই অবস্থা কলাপাড়াতে হতো, পটুয়াখালী সদরে হতো। তাদের মানে এই আমি মানে পটুয়াখালীর 4টা সিট সম্পর্কে কথা বলতে পারি। ঢাকাতে আপনি যদি মনে করেন যে ঢাকা সায়দাবাদ, যে এলাকা দরিদ্র এলাকা, কামরাঙ্গী চর, সায়দাবাদ, সে সকল এলাকাতে চরমোনাই পীর সাহেবের যে কত ভক্ত মুরিদ রয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। যে সমস্ত দরিদ্র এলাকা, ঢাকার যে সকল দরিদ্র এলাকা, এমনকি গুলশানের যে করাইল বস্তি এলাকা, সেই করাইল বস্তি এলাকাতে তারা যে কত ভোট পেতেন কল্পনাই করতে পারতেন না যদি রিয়েলি ভোট হতো। এবং এখন যে সকল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং গুলো বিএনপির পক্ষে গেছে, সেই ইঞ্জিনিয়ারিং গুলো যদি চরমোনাই পীর সাহেব থাকতেন জামাতের সঙ্গে, তাহলে পুরো ইঞ্জিনিয়ারিং প্রসিডিউরটা থাকতো জামাত এবং এই চরমোনাই গ্রুপের সঙ্গে। এনিওয়ে, এখানে একটা বিষয় হলো যে চরমোনাই পীর সাহেব যা করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন। তো তারা কিন্তু নীতিগতভাবে জামাতকে যত গালাগালি করেছেন, আওয়ামী লীগ তার 10 ভাগের 1 ভাগ গালাগাল দিতে পারেনি। চরমোনাই পীর সাহেবের যে সকল ওয়াজিন রয়েছেন, তাদের যে সকল মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে,
তাদের যে সকল আলেম উলামা রয়েছেন তারা অনবরত সেই 50-এর দশক থেকে এখন পর্যন্ত, এখানে চরমনাই পীর সাহেব কিন্তু নতুন না। উনি এখন যারা আছেন, উনি পীর ছিলেন, ওনার বাবা আরো বড় পীর ছিলেন, খুবই নামকরা বিখ্যাত অলি আল্লাহ ছিলেন, ওনার দাদা আরো বড় পীর ছিলেন, আরো বড় পীর। এবং এখন চরমনাই পীর সাহেবদের সম্পর্কে হয়তো অনেকে নেতিবাচক কথা বলবেন, কিন্তু তার বাবার সম্পর্কে একটা টুশব্দ করার মতো লোক বাংলাদেশে ছিল না। এতটা সম্মান এবং মর্যাদার জায়গাতে ছিলেন। এবং তার বাবা, মানে বর্তমান পীর সাহেবদের বাবা যে সম্মানের জায়গায় ছিলেন, তার চেয়ে তার দাদা মানে পীর সাহেব ইসাক সাহেব আরো সম্মানিত জায়গাতে ছিলেন। তো এই যে একটা বংশ পরম্পরায় তারা জামাতকে মনে করে যে এদের ইমান ঠিক নেই, এদের আকীদা ঠিক নেই, এদের আচার আচরণ চাল চলন এতটা খারাপ যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে যদি বেহেশতে যায় সেটা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন জামাতের বেহেশতে যাওয়া। কিংবা ধরুন সেই যে ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব, কাজ্জাব শব্দ অর্থ মিথ্যাবাদী, মানে মিথ্যা কথা বলতে বলতে তার উপাধি হয়ে গেছিল কাজ্জাব। তো সেই যে মিথ্যাবাদীদের সর্দার মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই মুসাইলামাতুল কাজ্জাবকে মানুষ যত অসম্মান করে, ঘৃণা করে, জামাতের কে তার চেয়ে বেশি ঘৃণা করে চরমনাই পীর সাহেব লোকজন যারা আছে। এবং তাদের বক্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই যে দীর্ঘদিনের যে তাদের যে বিরোধ, একইভাবে ধরেন চরমনাই পীর সাহেব আছেন, তার সঙ্গে সঙ্গে অনেকে তো তাকে, মানে জামাতে যারা লোকজন তাদেরকে সরাসরি কাফির হিসেবে আখ্যা দেয়। মানে আব্বাসী যে আছে না, মাওলানা এনায়েতুল আব্বাসী, উনি তো প্রকাশ্যে মানে চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তিনি তথ্য প্রমাণ দলিল দ্বারা, ইসলামের সমস্ত তাহাজিব তমদ্দুন দ্বারা, কোরআন হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দেবেন যে জামাত একটা কাফের দল, কাফের কাফের কাফের। এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছে যে জামাতে যদি কারোর শক্তি থাকে, সামর্থ্য থাকে, আমার সঙ্গে চ্যালেঞ্জে আসুক। কেউ তো আসেনি। আবার এখন দেখেন ওই যে হেফাজতের যে আমির মহিবুল্লাহ বাবুনগরী, তো এখন যিনি আমির আছেন সেই আমির, বর্তমান আমির বা অতীতে যারা আমির ছিলেন, তারাও কিন্তু জামার সম্পর্কে ঠিক একই কথাবার্তা বলতেন। এখানে হেফাজত বলেন, তাবলিগ